কোমরে ওড়না বেঁধে নূপুর পায়ে হিয়া গানের তালে নাচছে। গান চলছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। তাতা থই থই তাতা থই থই। অনেকদিন পর যেন তার আনন্দের বাঁধ ভেঙেছে। এর আগে এত আয়োজন করে সে কখনো নাচেনি। নাচের এক পর্যায়ে হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। হিয়া ভ্রু কুঁচকে পিছনে ফিরে তাকাতেই দেখল শুভ্র একদম তার কাছে দাঁড়িয়ে আছে। হিয়া হকচকিয়ে পিছাতে গিয়ে পড়ে যেতেই ভয় শুভ্রের শার্টের কলার চেপে ধরল। আর চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলল। আস্তে আস্তে চোখ খুলে শুভ্রের দিকে তাকাতেই শুভ্রের দিকে যেন চোখ আটকে গেল হিয়ার। এত সুন্দর হয় কিভাবে একটা মানুষ? লালচে ঠোঁট, সুন্দর চোখ দুটি চিকন ফ্রেমের চশমায় বন্দি সাদা ফরমাল শার্টে যেন পুরো প্রিন্স। সামনের চুলগুলো এসে বিঁধেছে কপালে। শুভ্রের কপালে হালকা ভাঁজও পড়েছে। তবুও দেখতে সুন্দর লাগছে। হিয়ার মনে সূক্ষ্ম একটা ইচ্ছে জাগল, হাত বাড়িয়ে এই বদরাগী ছেলেটাকে ছুঁতে ইচ্ছে করছে তার। হিয়া হাত বাড়িয়ে শুভ্রের গাল স্পর্শ করতেই বিকট শব্দে হিয়ার ঘুম ভেঙে গেল। কোনো কিছু ভাঙার আওয়াজে লাফিয়ে উঠে বসে পড়ল সে। হিয়া দুই হাত দিয়ে নিজের বুক চেপে ধরল। হৃৎপিণ্ডটা রীতিমতন লাফাচ্ছে। এটা কেমন স্বপ্ন? স্বপ্নের মধ্যে শুভ্র প্রতি এত মুগ্ধ হওয়ার কারণ কি? শুভ্রের চেহারা এখনো তার চোখের সামনে ভাসছে। হিয়ার গাল দুটো টমেটোর মতন লাল হয়ে আছে। হিয়া নিচের ঠোঁট কামড়াতে লাগল। তারপর নিজেকে বুঝল, এইটা একটা স্বপ্ন। শুধু স্বপ্ন, এত এত লজ্জার কি আছে? এইটা কোনো ভালো স্বপ্ন না, এইটা হলো দুঃস্বপ্ন। তারপর মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে পাশের ঘড়ির দিকে তাকাতেই দেখল দেরি হয়ে গেছে। এই বদমাইশ ডাক্তারের স্বপ্ন দেখতে গিয়ে আজ এত দেরি। হিয়া লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ল। তারপর চটজলদি রেডি হয়ে গেল। এক পাশের বেনি করতে করতে ব্যাগ নিয়ে নিচে নামল হিয়া। বেরিয়ে যেতেই সামনে পড়ল রাবেয়া ফুফু। হিয়া যেতে যেতে বলল, কেমন আছেন ফুফু? রাবেয়া ফুফু হাতের ইশারায় হিয়াকে ডাকলেন। হিয়া গাড়ির কাছে গিয়েও ফিরে আসতেই ফুফু বললেন, এইভাবে চুল বেঁধেছ কেন? কলেজে যেতে যেতেই তো খুলে যাবে চুল। বলেই তিনি হিয়ার চুলে বেনি করে দিলেন। হিয়া ফুফুর এই ব্যবহারে অবাক। আচ্ছা, এই বাড়ির সবাই এত ভালো কেন? এইদিকে সাহারা খাতুন চটে আছে। রান্নাঘরে শুভ্রের ফুফু নেই, তাই তিনি নিজের মেয়েকে বললেন, তোর বাবা পেয়েছেটা কি? এইটা কি খেলা চলছে? তোর ফুফুকে না বলতে পারল না। তার ইচ্ছে মতন হবে নাকি সবকিছু? 6 মাস হয়নি বিয়ে হয়েছে, এর মাঝে নতুন নাটক শুরু করেছে তারা ভাই বোন মিলে। কাল রাত থেকেই প্রচণ্ড রেগে আছেন সাহারা খাতুন। মোহনা তাকে শান্ত করতে বলল, আরে ফুফুর কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? আর রায়হানের হিয়াকে পছন্দ নাও হতে পারে, কিংবা ওর নিজস্ব পছন্দ আছে হয়তো। হ্যাঁ, তোর ফুফুকে তো চিনিস না। কম মেয়ে সে দেখেনি ছেলের জন্যে। শেষমেশ আমার ছেলের বউকে তার পছন্দ করতে হলো। এরা ভাই বোন মিলে আমার ছেলে জীবনটা নরক বানাবে। মোহনা ভ্রু কুঁচকে বলল, তুমি এত রিয়েক্ট করছো কেন? তোমার ছেলেরই তো এই বউ পছন্দ না। সমস্যা নাই, নতুন বউ আনতে পারবা ছেলের জন্যে। না, তোর ফুফুর নজর সবসময় আমার ছেলের সবকিছুর দিকে। অসহ্য লাগে আমার এই সব। তোর বাবাকে তো আমি আর সহ্যই করতে পারছি না। মোহনা নিজের মাকে শান্ত করতে ব্যস্ত হল। সাহারা খাতুনকে বিয়ের পর থেকে এই মহিলার মানে শুভ্রের ফুফুর অনেক কথা সহ্য করতে হচ্ছে। এইবার সে একদম বিরক্ত। কলেজে দিবার আরেক যন্ত্রণা। দিবা নাকি ক্রাশ খেয়েছে।
ক্রাশ শব্দটা হিয়ার নতুন জানা হলো দিবার থেকে। যদিও ক্রাশ মানে ছেলেটাকে হিয়া চিনে না, তবে দিবা এমনভাবে ছেলেটার বর্ণনা দিয়েছে তাতে হিয়া ছেলেটার চেহারা ভালো করেই কল্পনা করতে পারছে। লম্বা, ফর্সা, চুলে আর্মি কাট, আর চোখে চশমা। ছেলেটা নাকি সবসময় শান্ত থাকে। তাদের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সেই ছেলে। তাই ছুটির পর প্রায় দিবা দাঁড়িয়ে থাকে একপাশে। কিন্তু আজ সে একা নয়, হিয়াকেও টানতে টানতে নিয়ে এলো। কি যন্ত্রণা, এবার নাকি একটা ছেলেকে দেখার জন্যে দাঁড়িয়ে থাকতে হবে। হিয়া কলেজের বড় গাছটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কখন যে আসবে দিবার রাজপুত্র। হঠাৎ দিবা হিয়াকে টেনে এনে হাতে ইশারা করে বলল, দেখ দেখ, ওই যে ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছে। হিয়া তাকালো কিন্তু তেমন ভালো করে দেখতে পারল না। তার আগেই দিবার হাত নামিয়ে দিয়ে বলল, এইভাবে দেখাচ্ছিস কেন? দেখে ফেলবে তো। দিবা আর হিয়া এখন বন্ধুত্বের তুই পর্যায়ে চলে গেছে। দেখুক, আমি তো সেটাই চাই। চশমা পরা ছেলেগুলো এত সুন্দর হয় কেন? দেখলেই তুলে নিয়ে যেতে ইচ্ছে করে। দিবার মুখে এমন কথা শুনে হিয়া হা করে আছে। হায় হায়, মেয়েটা কি শুরু করেছে। হুর, তুলে নিয়ে যেতে ইচ্ছে করে মানে কি? তুলে নিয়ে কি করবি তুই? অবাক হয়ে প্রশ্ন করল দিবা। জানি না, বলেই দিবা খিল খিল করে হেসে উঠল। আচ্ছা এইবার চল, অনেক দেখেছিস, বলেই হিয়া টেনে দিবাকে নিয়ে এলো। এই দিবাটা চশমা পরা, সুন্দর, লম্বা আর চুপচাপ ছেলে দেখলেই খালি কই মাছের মতন লাফায়। হিয়া গেট দিয়ে বাড়িতে ঢুকতেই হঠাৎ সে বাগানে কিছু একটা দেখল। সাদা সাদা ছোট্ট কি জানি বাগানে দৌড়াচ্ছে। হিয়া কৌতূহল বশত এগিয়ে এলো। এ বাড়ির বাগানে সে আগে কখনো আসেনি। বাড়িটার চারিপাশ উঁচু প্রাচীরে ঘেরা। বাগানের একপাশে সুইমিং পুল। বাগান বললে ভুল হবে। ঘাসের মতন কার্পেট বিছানো, তার একপাশে টবে সারি করে কিছু গাছ আছে। ফুলের গাছ সবগুলো, গোলাপ, টগর, গাঁদা, বেলি এইসব। হিয়া বাগানে এসেও কিছু একটা নড়াচড়ার আওয়াজ পেল। হিয়া এদিক ওদিক তাকালো, তারপর দেখতে পেল ফুলের টবের পিছনে বাচ্চা একটা খরগোশ বসে আছে। একদম সাদা দেখতে। হিয়া খরগোশটাকে ধরার জন্যে এগিয়ে যেতেই খরগোশটা দৌড়াতে লাগল। হিয়ার অনেক পছন্দ হয়েছে খরগোশটা। ধরতে পারলে হিয়া খরগোশটা রেখে দিবে। তাই সে খরগোশটাকে ধরার জন্যে ছুটছে। কিন্তু এই পিচ্চিটা ছোট ছোট পায়ে শুধু ছুটছে। হিয়া চুপ করে দাঁড়িয়ে রইল, এবার সুযোগ পেলে সে এগিয়ে আসবে। খরগোশটা সুইমিং পুলের সামনে এসে বসে নিজের কান হাত দিয়ে পরিষ্কার করছে। হিয়া সুযোগ বুঝে আস্তে আস্তে এগিয়ে আসতেই খরগোশটা ছুটে বাম দিকে চলে গেল। হিয়া সেদিকে তাকাতেই দেখল একটা ছেলে দুহাতে খরগোশটাকে কোলে নিল। ছেলেটা সাদা টি শার্টের উপরে লেদারের জ্যাকেট পরেছে। ছেলেটাকে হিয়ার চেনা চেনা লাগছে। ঠিক চিনে উঠতে পারছে না। ছেলেটা তার দিকে এগিয়ে আসছে। হিয়ার চুলের মাঝে হাত চালিয়ে যাচ্ছে। কে এই ছেলে? ভাবতে ভাবতে হঠাৎ কেন জানি মনে হলো এই সেই হুডিপড়া ছেলেটা। ভেবেই চোখ বড় বড় করে তাকালো হিয়া। ধুর, ওই এলিয়েনটা এইখানে আসবে কি করে? সে নিশ্চয়ই ভুল দেখেছে, কিন্তু ছেলেটা আরেকটু এগিয়ে আসতেই হিয়া আঁতকে উঠল। এইটাই তো সেই ছেলে। হিয়া একটা ঢোক গিলে দুপা পিছিয়ে গেল। বেশি পিছাতে পারবে না, কারণ পিছনে সুইমিং পুল। ছেলেটার প্রথমে মনোযোগ খরগোশটার দিকে থাকলেও এবার তার দৃষ্টি হিয়ার দিকে। হিয়াকে দেখে তার ঠোঁটের কোণায় সূক্ষ্ম একটা হাসি জমেছে। ছেলেটা খরগোশটাকে আদর করতে করতে এগিয়ে এসে বলল, তা মিস বৃহস্পতি, আবার দেখা হয়ে গেল যে? ছেলেটা এখন হিয়ার একদম কাছে দাঁড়িয়ে আছে।
হিয়া এদিক ওদিক তাকালো, এই ছেলেটা এইখানে এলো কি করে? হিয়া আমতা আমতা করে বলল, আপনি এইখানে কি করছেন? ছেলেটা একটা ভ্রু তুলে বলল, আমি? বলেই হাসল, তারপর বলল, পার্সেল দিতে এসেছি। হিয়া হা করে তাকিয়ে বলল, আপনি না ফটোগ্রাফার? ডেলিভার বয় হলেন কবে? এই তো মাত্র। বলেই আবার হাসল সে। আবার সেই রহস্যময়ী হাসি। হিয়া কিছুই বুঝতে পারছে না। পরক্ষণেই হিয়ার চোখ গেল খরগোশটার দিকে। হিয়া একদৃষ্টিতে তাকিয়ে রইল, আমনা আমনি ঠোঁটের কোণে হাসি জমল হিয়ার। হিয়ার দৃষ্টি খরগোশটার দিকে থাকলেও ছেলেটার দৃষ্টি হিয়ার দিকে। হাসলে কি সুন্দর লাগে মেয়েটাকে। আপনি এই খরগোশটা আমাকে দিবেন? হিয়া হাসি মুখে বলল। কেন? তোমার কাছে একটা নাম জানতে চেয়েছিলাম, তুমি বলেছ। বলতে বলতে ছেলেটা এগিয়ে আসতেই হিয়া পিছাতে লাগল। ছেলেটা আরো বলল, আগে তোমার নাম বলো, তারপর ভেবে দেখব ম্যারিকে দিব কি দিব না। খরগোশটার নাম ম্যারি। হিয়া ভ্রু কুঁচকে বলল, বলেছি না আমার নাম বৃহস্পতি। শেষ শব্দটা বলে শেষ না করতে পড়ে যেতেই ছেলেটা হাত বাড়িয়ে হিয়া এক হাত ধরে ফেলল। কথায় কথায় কখন সুইমিং পুলের এত কাছে চলে এসেছে হিয়া নিজেও টের পেল না। এখন হিয়ার এমন অবস্থা যে ছেলেটা যদি হাত ছেড়ে দেয় তাহলে হিয়া সোজা গিয়ে পানিতে পড়বে। হিয়া ভয়ের চটে বলল, আমাকে ছাড়বেন না, পড়ে যাব। আচ্ছা ছাড়ব না, বলে অন্য হাতে থাকা ম্যারিকে জ্যাকেটের সামনের পকেটে রাখতেই ম্যারি পকেট দিয়ে মুখ বের করে পিট পিট চোখে তাকিয়ে আছে। তুলুন আমাকে, আমি পড়ে যাব, জলদি করুন, ভয়ার্ত গলায় বলল হিয়া। ছেলেটা হাসতে হাসতে বলল, না আগে তোমার নাম বলো, নাম না বললে এক্ষুনি ফেলে দিব। হিয়া এক চিৎকার করতেই ছেলেটা টান দিয়ে হিয়াকে সুইমিং পুলের কাছ থেকে সরিয়ে এনে বলল, নামটা বলো এইবার। হিয়া দুই হাত দিয়ে বুক চেপে ধরে হাঁপাতে লাগল। আর একটু হলেই প্রাণটা বেরিয়ে আসত। আরে এই ছেলেটা তার নামের পিছনে পড়েছে কেন? নাম জেনে কি করবে? আকিকা দিবে? হিয়া ভয়ার্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, থাক তোমার নামটা না হয় নাই বা জানলাম। আমি কিন্তু তোমাকে একটা নাম দিয়েছি, স্ট্রবেরি। বলেই একটু এগিয়ে এসে কানে কানে বলল, সুন্দর না নামটা, আমার কিন্তু খুব পছন্দ স্ট্রবেরি। বলেই হিয়ার দিকে তাকাতেই দেখল হিয়ার চোখ মুখের অবস্থা ভয়াভয়। হিয়ার চোখ মুখের অবস্থা দেখে ছেলেটা হেসে উঠে বলল, স্ট্রবেরি আমার অনেক পছন্দ, তোমার এত ভয় পেতে হবে না। হিয়া অবাক হয়ে কিছুটা সরে দাঁড়াল। ছেলেটার কথাগুলো হিয়ার কানে বাজছে। হিয়া জড়সড় হয়ে ছেলেটাকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে যেতেই ছেলেটা পথ আটকে দাঁড়াল, তারপর বলল, তুমি এই বাড়িতে থাকো? হিয়া চোখ পিট পিট করে তাকালো, কিছু বলল না। এই ছেলেকে তার ভয় লাগছে। ছেলেটা নিজের পকেট থেকে ম্যারিকে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যারিকে তুমি চাইলে নিজের কাছে রাখতে পারো, আমি কিন্তু আবার এসে ফেরত নিব। শেষের কথা শুনে হিয়া খুশি হয়ে গেল। হাত বাড়িয়ে ছেলেটার থেকে ম্যারিকে নিজের কোলে নিল। কি কিউট! হিয়া খুশি হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটা ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, কি বললে তুমি? ধন্যবাদ। তোমার মুখে ধন্যবাদ শুনে আমি ধন্য। যাক, প্রথমবার না বললেও দ্বিতীয়বার যে বলেছ এই জন্যে প্রথমবারেরটা মাফ। বলতে বলতে ছেলেটা গেটের দিকে এগিয়ে গেল। হিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। এমন হুট করে এই লোকের সাথে তার দেখা হয় কেন? হিয়া তার কোলে থাকা ম্যারির দিকে তাকাল। কি কিউট! হিয়া ম্যারিকে আদর করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল আর বলল, তোমার মালিকটা এমন কেন?
হুট হাট করে সামনে এসে পড়ে। যাদের হাঁটতে সমস্যা তারা তো এনাকে এভাবে হুট করে দেখলে ইন্নালিল্লাহ। কথার মাঝেই ম্যারি হিয়ার হাত থেকে লাফ মেরে দোতলায় দৌড়াতে লাগল। মনে হয় এলিয়েনের বদনাম এই খরগোশের পছন্দ হয়নি। হিয়া কোমরে হাত দিয়ে ম্যারির দিকে তাকাল। সে দৌড়াচ্ছে কিন্তু একই। এবার কি হবে? হিয়ার বুকের ভিতরটা ধুক করে উঠল। ম্যারি শুভ্রের রুমে ঢুকে গেছে। এই লোকটা তো মানুষকে নিজের রুমে যেতে দেয় না, আর এইটা তো নিরীহ প্রাণী। হিয়া ভয় একটা ঢোক গিলল। হিয়া পা টিপে টিপে শুভ্রের ঘরে এলো। এই ঘরে এইটা তার দ্বিতীয় প্রবেশ। প্রথমবারে বাড়ি মাথায় তুলেছে, এবার হয়তো তাকেই তুলে আছাড় দিবে। হিয়ার মুখের সামনে শুভ্রের রাগী চোখগুলো ভাসছে। এই ম্যারিও এলিয়েনটার মতন উধাও। হিয়া আস্তে করে শুভ্রের খাটের সামনে বসল। তারপর খাটের নিচে খুঁজতে লাগল। শুভ্র বারান্দায় ছিল। ফোনে কথা বলতে বলতে ঘরে আসতেই দেখল হিয়া খাটের নিচে মাথা ভরে কি যেন দেখছে। শুভ্র কানের কাছ থেকে ফোনটা নামিয়ে দিয়ে এগিয়ে এসে ভ্রু কুঁচকে হিয়ার পিছনে দাঁড়াল। কি করছো এইখানে? হঠাৎ শুভ্রের আওয়াজ পেয়ে হুড়মুড়িয়ে উঠতে গিয়ে ঠাস করে কাঠের সাথে বাড়ি খেয়ে মাথায় হাত পড়ল হিয়ার। অনেক জোরে লেগেছে কিন্তু ভয় চিৎকার করছে না সে। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করল হিয়া। তারপর আস্তে করে মাথা বের করে বেরিয়ে আসতেই দেখল শুভ্র তার একদম পিছনে দাঁড়িয়ে আছে। এইবার সে কি বলবে? শুভ্রের চোখে মুখে বিরক্তি ছাপ স্পষ্ট। সে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন হিয়ার সেটা জানা আছে। হিয়া একটা ঢোক গিলতেই শুভ্র বলল, খাটের নিচে মাথা দিয়ে কি করছিলে তুমি? হিয়া মাথার সেই অংশ ডলতে ডলতে বলল, এইটা আপনার রুম? হে হে, আমি তো দেখিনি, ভুলে এসেছি। বলেই এদিক সেদিকে তাকিয়ে ম্যারিকে খুঁজতে লাগল। শুভ্র স্থির দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে বলল, এবার দেখে নিয়েছ? যাও নিজের রুমে। সে তো আমি যাবই, আমি কি এইখানে থাকতে এসেছি নাকি? হিয়া প্রসঙ্গ বাড়িয়ে খালি এদিক সেদিকে তাকাচ্ছে। এনার ঘরে খরগোশ আছে জানলে তার খবর আছে। তোমাকে থাকতে দিচ্ছে কে? বলেই হিয়ার থেকে দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকাল। আপনার ঘরে থাকতে চেয়েছে কে? আনমনে বলে উঠল হিয়া। বলেই নিজের মুখ চেপে ধরে শুভ্রের দিকে তাকাল। এই কথা শুনে শুভ্র নিশ্চয়ই রেগে গেছে। শুভ্র ফোনটা পকেটে ভরে হিয়ার দিকে এগিয়ে এসে বলল, থাকতে যখন চাইছ না তাহলে এখনো এই ঘরে কি করছো? হিয়া মুখ থেকে হাত নামিয়ে শুভ্রের টেবিলের পাশে তাকাল। ধুর, এই দুষ্ট খরগোশটা কোথায় গেল? এই লোকটা তো বেরিয়ে যাও শুরু করেছে। হিয়াকে এদিক সেদিকে তাকাতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে বলল, কি দেখছো তুমি? দেখছি না, খুঁজছি, মুখ ফসকে বলে ফেলল হিয়া। বলেই হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকাল। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হিয়া আমতা আমতা করে বলল, না মানে আপনার ঘরে কিছু ফেলে গেলে তো আর নিতেও আসতে পারবো না, তাই খুঁজছি কিছু ফেলেছি কিনা। বলেই হিয়া শুভ্রের খাটের পিছনে চলে গেল ম্যারিকে খুঁজতে। হিয়ার উপর এখন শুভ্রের রাগ হচ্ছে। তখন থেকে ভালো করে বলছে চলে যেতে, তা না, কথা পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। আবার দেখো ইঁদুরের মতন গিয়ে খাটের পিছনে দাঁড়িয়ে আছে। শুভ্র এগিয়ে এসে হিয়ার হাত ধরে দেওয়ালের সাথে দাঁড় করাতেই হিয়া হকচকিয়ে তাকাল। শুভ্র শান্ত দৃষ্টিতে জিজ্ঞেস করল, তোমার কি আজ আমার ঘরে রাত কাটানোর ইচ্ছে আছে? শুনেই হিয়ার চোখ বড় বড় হয়ে গেল। হিয়া রেগে উঠে বলল, সবসময় এমন আজে বাজে কথা বলেন কেন? আপনার ঘরে রাত কাটানো ইচ্ছে আছে মানে কি? ইচ্ছে না থাকলে এক্ষুনি এই ঘর থেকে যাও, নয়তো এরপর তোমার মামা ময়মনসিংহ থেকে এসেও তোমাকে এই ঘর থেকে নিতে পারবে না।
খুব শখ না আমার ঘরে আসার, একেবারে রেখে দিব। শুভ্র শান্ত গলায় বলল। একেবারে রেখে দিবে মানে কি? শুভ্রের কথা শুনে হিয়া ভ্রু কুঁচকে বলল, মানে তোমার মাথায় বাড়ি খেয়ে কি বোধশক্তি কমে গেছে? যাও নিজের রুমে যাও, বিরক্তির স্বরে বলল শুভ্র। হিয়া শুভ্রের বারান্দার দিকে তাকাতেই ম্যারির লেজ দেখতে পেল। এইবার সে কি করবে? ম্যারিকে কিভাবে আনবে? আর কোনো জায়গা পেল না এই ম্যারি। যাচ্ছি, 1 মিনিট। আপনার বারান্দাটা এক নজর দেখেই চলে যাব। কোনোদিন তো দেখিনি। বলেই বারান্দার দিকে এগুতেই শুভ্র হিয়ার ব্যাগ ধরে টেনে হিয়াকে আবারও আগের জায়গায় এনে বলল, এখন কি ধমক দিয়ে বলতে হবে? ধমক দিল তো আবার আটকে উঠবে, অজ্ঞান হয়ে যাবে। ভালোভাবে বলছি, ভালো লাগছে না তোমার? ভালো লাগবে না কেন? অনেক ভালো লাগছে। কিন্তু একটু বারান্দায় যাই, তাহলে আরো ভালো লাগবে। সত্যি বলছি, এরপর চলে যাব। আর জীবনেও আপনার রুমের আশেপাশে ঘেঁষব না। বলেই হিয়া শুভ্রের হাতের নিচে দিয়ে একটা দৌড় দিয়ে বারান্দায় চলে গেল। শুভ্র হিয়াকে এমনভাবে এর আগে দেখেনি। এটাই কি সেই মেয়ে যে তাকে দেখে অজ্ঞান হয়ে গেছিল, আর এখন তার রুমে এসে দৌড়াচ্ছে এভাবে? শুভ্র বিরক্তি নিঃশ্বাস ফেলে বারান্দায় আসল। তারপর বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়াল। কি করতে চাইছে এই মেয়েটা? হিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে, হাত দুটো পিছনে রেখে। সে হাতে ম্যারিকে নিজের পিছনে লুকিয়ে রেখেছে সে। শুভ্রকে দেখেই হিয়া হাসতে লাগল। কি বলবে সে কিছুই জানে না। সিংহের গুহায় তো ঢুকেছে, এবার বের হবে কি করে? শুভ্র রীতিমতন দরজা আটকে দাঁড়িয়ে আছে, যেতে হলে তার গা ঘেঁষে যেতে হবে। হিয়ার হাসি দেখে শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। দেখে তো মনে হচ্ছে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলছে না, নিজেকে কন্ট্রোল করে রেখেছে। হিয়া হাসি থামিয়ে বলল, আপনার বারান্দাটা অনেক সুন্দর। হিয়া জানে এইসব বলে কোনো লাভ নেই। শুভ্রের দৃষ্টি তার দিকেই স্থির। শুভ্র ঠান্ডা গলায় একটা ভ্রু তুলে প্রশ্ন করল, তোমার পিছনে কি? এই প্রশ্ন শুনেই হিয়ার পুরো শরীরে শীতল হাওয়া বইতে লাগল। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বুকের ভিতরটায় যেন ড্রাম বাজছে। হিয়া দুপা পিছিয়ে গিয়ে বলল, কই কিছু না তো। শুভ্র সন্দেহের দৃষ্টিতে এগিয়ে এসে বলল, তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? হিয়া কোনো উত্তর দিল। এইবার সে ধরা খেয়ে যাবে মনে হচ্ছে। হিয়া একদম দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে। এই ম্যারিটা হাতের মধ্যে খালি নড়াচড়া করছে, কখন আবার হাত ফসকে নিচে লাফ দেয়। শুভ্র হিয়ার সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, কি জন্যে আমার রুমে এসেছ? হাতে কি তোমার? হাত দুটো সামনে আনো বলছি। হিয়া না সূচক মাথা নাড়ল। শুভ্র রাগী চোখে তাকাতেই হিয়া হাত দুটো সামনে এনে শুভ্রের মুখের সামনে ধরল। শুভ্র ভ্রু কুঁচকে ম্যারির দিকে তাকিয়ে আছে। ম্যারি সামনে এমন অগ্নিমূর্তি একজনকে দেখে চোখ পিট পিট করে তাকাল। শুভ্র প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, এইটা আমার ঘরে কি করছে? তুমি তাহলে এতক্ষণ এইটাকে খুঁজছিলে? নাকি তুমি ইচ্ছে করে আমার ঘরে একে ছেড়ে দিয়েছ? হিয়া আর চোখে তাকালো, তারপর বলল, আমি কেন ওকে এই ঘরে ছেড়ে দিব? বলেই ম্যারিকে কোলে তুলে বলল, ম্যারি তো ভুল করে চলে এসেছে। সে কিভাবে জানবে যে এইটা একটা নিষিদ্ধ ঘর? একজন ব্যতীত কারো ছায়া এই ঘরে পড়ে না। কোথায় পেয়েছ তুমি এইটা? গম্ভীর গলায় প্রশ্ন করল শুভ্র। এইটা করছেন কেন? নাম আছে না? ম্যারি ওর নাম, ওকে ম্যারি বলুন। ভ্রু কুঁচকে বলল হিয়া। জাস্ট শাট আপ। তুমি আর তোমার এই টুইন এক্ষুনি আমার ঘর থেকে বের হও, রেগে বলল শুভ্র। হিয়া মুখ বাঁকিয়ে ম্যারিকে আদর করতে করতে শুভ্রের ঘর থেকে বের হয়ে এলো।
যাক, এই যাত্রায় বাঁচা গেছে। শুভ্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। বেছে বেছে নিজের মতো আরেকটা খুঁজে বের করেছে এই মেয়ে। দুজনই প্রথম এসেই তার ঘরে হানা দিয়েছে। হিয়ার মাথা ঘুরাচ্ছে। হিয়া সামনের বোতল থেকে পানি খেল। টিভির সামনে বসে থাকলেও কিছুক্ষণ পরপর আর চোখে পাশের সোফায় বসে থাকা ব্যক্তিটির দিকে সে তাকাচ্ছে। ব্যক্তি ছাড়া একে কি বলে সম্বোধন করবে সেটা হিয়া বুঝতে পারছে না। একে কি ফুফুর ছেলে রায়হান বলবে, নাকি বাসের হুডিওয়ালা এলিয়েন, কিংবা পাহাড়ের সেই রবি ফটোগ্রাফার, নাকি ডেলিভারি বয় মানে ম্যারির মালিক? কে এই ছেলে? উফফ, ভয়ে জর্জর হয়ে বসে আছে হিয়া। রায়হান হিয়ার বিভ্রান্ত চেহারাটা দেখে বেশ মজা পাচ্ছে। হিয়ার সাথে যে তার নিজের মামার বাড়িতে দেখা হবে সেটা রায়হানও ভাবেনি। এই মেয়েটার সাথে কি অদ্ভুতভাবেই না বারবার দেখা হয়। রায়হানের কোলে উঠে লাফাচ্ছে ম্যারি। রায়হানের পশু পাখি অনেক পছন্দ, তবে সে কখনো খরগোশ পালেনি। এই খরগোশ তার না। এই রকম আবাসিক এলাকায় কোথা থেকে এই পিচ্চিটা এলো কে জানে। শুধুমাত্র হিয়ার সাথে কথা বলতেই সে খরগোশটাকে নিজের বলে পরিচয় দিয়েছে। আর ম্যারি নামটা রায়হানের পোষা এক বিড়ালের নাম ছিল। যদিও সে যখন খুব ছোট তখন ম্যারি মারা যায়। রায়হানের খুব আদরের ছিল সে বিড়াল। হিয়ার পাশে বসে মোহনা তার প্রিয় মুভি দেখছে। রায়হান ইচ্ছে করেই রিমোট দিয়ে চ্যানেল চেঞ্জ করে মোহনাকে একটু বিরক্ত করল। মোহনা রীতিমতো রেগে বলল, এই তুই চ্যানেল বদলেছিস কেন? এক্ষুনি চেঞ্জ কর। আমি খেলা দেখব। এতদিন পর এসেছি, কোথায় সবাই আমার আদর যত্ন করবে তা না বসিয়ে রেখেছ। বলতে বলতে ম্যারিকে আদর করল। মোহনা ভ্রু কুঁচকে বলল, একদম ঢং করবি না। খেলা দেখতে হলে তুই তোর খরগোশ ছানার লাফালাফি দেখ। বলতে বলতে পাশ দিয়েই ফুকুকে দেখে অভিযোগ করে বলল, বড় ফুফু, দেখো তোমার বদমাইশ ছেলে আমাকে জ্বালাচ্ছে। ছেলের অভিযোগ শুনে বরাবরের মতনই তিনি হাসলেন। রায়হান ফিসফিসিয়ে বলল, রিমোট দিয়ে দিব, আগে বলো আমাকে ডেকেছে কেন মা? প্রশ্নটা মোহনার জন্যে থাকলেও পুরোটা সময় রায়হান হিয়ার দিকে তাকিয়েছিল। মেয়েটা টিভির দিকে তাকিয়ে থেকে গভীর চিন্তায় ডুবে আছে। রায়হানের প্রশ্ন শুনেই মোহনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর কিছু একটা চিন্তা করে জিজ্ঞেস করল, আচ্ছা, তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? মোহনার হঠাৎ এমন প্রশ্ন শুনে রায়হান আন্দাজ করতে পারছে কেন তার মা তাকে ডেকেছে। ভেবেই তার হাসি পাচ্ছে। প্রশ্নের উত্তরে রায়হান মুচকি হেসে বলল, আছে তো। হিয়া আর চোখে তাকাল। কিভাবে খাপছাড়াভাবে বলছে এই ছেলেটা। হিয়া আর চোখে তাকাতেই চোখাচোখি হল রায়হানের সাথে। হিয়া না দেখার ভান করে চোখ সরিয়ে নিল। মোহনা আগ্রহ নিয়ে বলল, কি নাম মেয়েটার? আমার তো অনেককেই পছন্দ। কোনো মেয়ের নাম জানতে চাচ্ছ তুমি? ঠোঁটে কোনো হাসি রেখে বলল রায়হান। মোহনা ভ্রু কুঁচকে বলল, অনেককে পছন্দ মানে? হ্যাঁ, রাইট নাও দীপিকা পাড়ুকোনকে আমার সবচেয়ে বেশি পছন্দ। বলেই হাসতে লাগল সে। ফাজলামি করিস আমার সাথে? সত্যি করে বল। সিরিয়াস হয়ে প্রশ্ন করল মোহনা। রায়হান পরক্ষণেই একবার হিয়ার দিকে তাকালো, তারপর বলল, আছে একজন। খুব সাধারণ একটি মেয়ে। রায়হান পরক্ষণেই একবার হিয়ার দিকে তাকালো, তারপর বলল, আছে একজন। খুব সাধারণ একটি মেয়ে। মোহনা অবাক হয়ে জিজ্ঞেস করল, কে সে মেয়ে? একদিনে সব জানতে চাইছ? সেটা তো হচ্ছে না। বলেই হাসল রায়হান। সে হাসির মাঝে রায়হানের চোখ বারবার হিয়ার কাছে গিয়েই থামছে। কিন্তু হিয়া সে এখনও অন্যমনস্ক হয়ে আছে। রায়হানের হিয়ার প্রতি এমন দৃষ্টিভঙ্গি সবার চোখ আড়াল করলেও শুভ্রের চোখ এড়ায়নি।
সে সিঁড়ির একপাশে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এইখানে দাঁড়িয়ে সব কথোপকথন শুনেছে সে। এই খরগোশটা রায়হানের কাছে কেন? খরগোশটা তো হিয়ার কাছে ছিল। রায়হান কি হিয়াকে আগে থেকে চিনে? শুভ্রের সন্দেহ হল। সিঁড়ি থেকেই সে নিজের রুমে ফিরে গেল। ম্যারি রায়হানের কোল থেকে নেমে হিয়ার চারপাশে ঘুরতে লাগল। হিয়া হাত বাড়িয়ে ম্যারিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। শুভ্রের রুম পাশ কাটিয়ে যেতেই শুভ্র হিয়াকে গম্ভীর গলায় ডাকল, দাঁড়াও। হিয়া একটা ঢোক গিলে শুভ্রের দিকে তাকাল। হঠাৎ ডাকছে কেন এই ডাক্তার? শুভ্র কখনো ভালো কথা বলতে ডাকেনি। শুভ্রের ডাক মানেই বিপদ। শুভ্র এগিয়ে এসে বলল, তুমি রায়হানকে কবে থেকে চিনো? শুভ্রের এমন প্রশ্নে হিয়া চকিত হয়ে তাকাল। ওই এলিয়েন কি সব বলে দিয়েছে? কি মুশকিল! কি বলবে এইবার সে? হিয়া আর চোখে তাকিয়ে বলল, কবে থেকে চিনি মানে? কালকেই তো এলো। কালকেই দেখেছি। শুভ্র ভ্রু কুঁচকে বলল, আর ইউ সিউর? হিয়া একটা ঢোক গিলল। শুভ্রের চোখ মুখে এমন এক্সপ্রেশন যে দেখা বুঝার উপায় নেই শুভ্র সন্দেহ নিয়ে বলেছে নাকি এমনই। হিয়া শুভ্রকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সিউর না হবার কি আছে? ওনাকে আমি আগে কোথায় দেখব? বলা শেষে নিজের রুমে চলে গেল। এক প্রকার শুভ্র থেকে পালিয়ে এলো হিয়া। উফ যাক বাবা, বাঁচা গেছে। সকালে শুভ্র ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রায়হান তার সোফায় বসে বসে মেডিকেলের বইগুলো দেখছে। শুভ্র তোয়ালে একপাশে রাখতেই রায়হান মুখের সামনে থেকে বইটা সরিয়ে তাকাল। তারপর ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, আগেই সরি বলে নিচ্ছি। তোর রুমে অনুমতি ছাড়া এসেছি। কিন্তু দুদিন হয়েছে এলাম, একবারও তোর দেখা পেলাম না, তাই তোর রুমে চলে এসেছি। আশা করি রাগ করিসনি। শুভ্র আর চোখে রায়হানের হাতের বইটার দিকে তাকালো, তারপর বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তুই শুধু রুমেই এসেছিস তা না, আমার বইগুলোতেও হাত দিয়েছিস। যদিও বরাবরই তুই এমন, কিন্তু এখন তো বড় হয়েছিস, অভ্যাস বদলে ফেলা উচিত না। তুইও বড় হয়েছিস, কিন্তু তুই কি বদলেছিস? বরাবরের মতন গম্ভীর হয়ে আছিস। শুভ্রের কথায় শুভ্রকে বেঁধে দিল রায়হান। শুভ্র ভানিতা করার ছেলে না। সোজাসুজি কথাই তার পছন্দ। শুভ্র বুকের কাছে হাত ভাঁজ করে রায়হানকে জিজ্ঞেস করল, সিঁড়িতে দাঁড়িয়ে শুনলাম তোর নাকি একটা মেয়েকে পছন্দ। কে সে? শুভ্রের সন্দেহ যে রায়হানের হিয়াকে পছন্দ। রায়হান প্রথমে সজোরে হেসে উঠল, তারপর বলল, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কথা শুনছিলি? প্রশ্ন যখন মনে ছিল তাহলে তখন জিজ্ঞেস করলি না কেন? তখন করিনি, এখন করছি। কে সে মেয়ে? শুভ্রের স্ট্রেইট প্রশ্ন। বাপরে, এত সিরিয়াস হয়ে প্রশ্ন করছিস কেন? এমন মনে হচ্ছে যেন কোনো ক্রিমিনালের নাম জানতে চাইছিস। বলেই রায়হান হাসল। শুভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই হাসি তার অসহ্য লাগছে। শুভ্রের মুখে বিরক্তির ছাপ দেখে রায়হান হাসি থামিয়ে বলল, আচ্ছা বলছি। মেয়েটা আর কেউ না হিয়া। বলেই রায়হান থামল, তারপর আবার বলল, সত্যি বলতে আমি এত জায়গা ঘুরেছি কিন্তু ওর মতো মেয়ে দেখিনি। ও একদম আলাদা। ওর কথা বলার ভঙ্গি, চোখ পিট পিট করে তাকানো, বাচ্চা সুলভ হাসি, সবটা যেন নেশার মতন। রায়হানের মুখে এমন কথা শুনে শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলে নিচ্ছে সে। তার ধারণাই সঠিক তাহলে। শুভ্রের আরেকটা প্রশ্নের উত্তর জানা বাকি। শুভ্র চোখ বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, কবে থেকে চিনিস তুই হিয়াকে? 6 মাস হয়তো। এই 6 মাসে মাত্র 3 বার দেখা হয়েছে ওর সাথে। রায়হানের কথার মাঝেই শুভ্র ঘর থেকে বেরিয়ে গেল।
প্রচণ্ড রাগ হচ্ছে তার মানে হিয়া মিথ্যে বলেছে, কিন্তু কেন? ভাবতেই চোখ রক্তিম বর্ণ ধারণ করল শুভ্রের। কলেজ থেকে ফিরে হিয়া সোজা নিজের ঘরে চলে এলো। ভীষণ ভয় লাগছে তার। হিয়া ব্যাগ থেকে কাগজটা বের করল। সামান্য ব্যাপার হলেও হিয়ার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। কাগজটা খুলে দেখার ইচ্ছে থাকলেও হিয়া সেটা করল না। দিবাকে ফোন দিতে হবে। হিয়া কাজটা টেবিলে রেখেই চটজলদি কলেজ ড্রেস বদলে নিল। ফোন হাতে নিজের বিছানায় বসল। প্রথমবারেই দিবা ফোন তুলতেই লাফিয়ে দাঁড়িয়ে পড়ল হিয়া। তারপর বলল, এই দিবা, তুই কই? বাসায় কেন? ওপাশ থেকে ঘুমে জড়ানো কণ্ঠে বলল দিবা, তুই এক্ষুনি বাসায় আয়। তুই যে ওই ছেলে, এতটুকু বলেই হিয়া থেমে গেল। তারপর বারান্দার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুই ওই ছেলেকে চিঠি দিয়েছিস? কোনো ছেলে? আরে চশমা পরা ছেলেটা। বলেই এদিক সেদিকে তাকালো হিয়া। হ্যাঁ, দিয়েছি। কেন? অবাক হয়ে জিজ্ঞেস করল দিবা। ছেলেটা চিঠির উত্তর দিয়েছে। চিঠিটা আমার কাছে, তুই এসে নিয়ে যা। আমি রাখতে পারবো না। আমার ভয় লাগছে। আস্তে আস্তে করে বলল হিয়া। আচ্ছা, ভয় পাচ্ছিস কেন? চিঠিটা বইয়ের ভাঁজে রেখে দে। আপু ডাক্তারের কাছে গেছে, ফিরলে আমি আসব। তুই পড়েছিস কি লেখা আছে? না, আমি পড়িনি। তুই তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দিল হিয়া। ছেলেটা যে হিয়াকে চিঠিটা দিয়েছে সেটা ড্রাইভার কাকু দেখেছে। সন্দেহের চোখে তাকিয়েছিল তার দিকে, এর কারণেই এত ভয় হিয়ার। হিয়া কল কেটে ফোনটা টেবিলের একপাশে রেখে টেবিলে তাকাতেই দেখল কাগজটা টেবিলে নেই। হিয়া চমকে তাকাল। বাহিরে প্রচুর বাতাস বইছে। কাগজটা কি বাতাসে উড়ে গেছে? হিয়া অস্থির হয়ে খুঁজতে লাগল। সব জায়গায় দেখে বাহিরে তাকাতেই দেখল কাজটা দরজার পাশে পড়ে আছে। হিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে কাগজটা নিতে এগিয়ে আসতেই দেখল শুভ্র কাগজটা তুলে এতক্ষণে পড়া শুরু করেছে। হিয়া থমকে দাঁড়াল। পুরো চিঠিটা পড়ে শুভ্র চোয়াল শক্ত করে ফেলল। হাতের ভাঁজের আগে চিঠিটা মুড়িয়ে ফেলে বলল, কলেজে তাহলে তুমি এইসব করতে যাও? হিয়া একটা ঢোক গিলল। এইসব করতে যায় বলতে শুভ্র কি বোঝাচ্ছে? হিয়া ভয় ভয় এগিয়ে এসে বলল, মানে? এই চিঠিটা কার? থমথমে গলায় প্রশ্ন করল শুভ্র। হিয়া কাপা কাপা গলায় বলল, এইটা আমার না। তোমার না মানে? তুমি তো এই কাগজটা নিতেই এদিকে এসেছ। আবার মিথ্যে কথা বলছ কেন? শুভ্রের ধমকের সাথে হিয়া কেঁপে উঠল। হিয়া ভয় পিছিয়ে যেতেই শুভ্র হাত ধরে টেনে নিজের কাছে আনল। তারপর কড়া চোখে বলল, কে এই ছেলে? কবে থেকে চলছে এইসব? কবে থেকে চিনো ওকে? শুভ্র এত জোরে হিয়ার হাত ধরেছে যে ব্যথায় আর্তনাদ করে উঠল সে। তারপর বলল, কোনো ছেলে? আমি কাউকে চিনি না, বিশ্বাস করুন। বিশ্বাস করতে বলছ? এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? এই সব পড়ার পরও তোমাকে বিশ্বাস করতে বলছ? বাবা এই জন্যে তোমাকে কলেজে ভর্তি করেছে? এগুলো করতে কলেজে যাও, ছেলেদের পিছে পিছে ঘুরে বেড়াও? কে এই ছেলে? রক্তিম চোখে বলল শুভ্র। হিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই সব কি বলছে শুভ্র? কোনো ছেলের পিছে পিছে ঘুরেছে সে? হিয়া রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র হিয়ার এমন চেহারা দেখে আরো রেগে গেল। তারপর বলল, এভাবে তাকিয়ে আছো কেন ড্যামিট? স্পিক আপ। হিয়ার হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। শুভ্রের উপর হিয়ার প্রচণ্ড রাগ হল। না জেনে না বুঝে লোকটা যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। অনেক শুনেছে সে, তাকে নিয়ে অনেক কিছু বলেছে শুভ্র। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাকে যখন এইসব শুনতে হচ্ছে।
তাহলে এই লোককে কেন সাফাই দিবে সে? শুভ্র তো তাকে নিয়ে আগে থেকেই এমন ধারণা নিয়ে আছে। হিয়ার চোখ ছলছল করে এলো। নিজেকে সামলে নিয়ে হিয়া বলল, আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। আপনার যা ইচ্ছে আপনি আমাকে নিয়ে ভাবতে পারেন, কারণ ভাবনাটা তো আপনার, সেটা পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। শুভ্রের রাগটা যেন আরো বেড়ে গেলে। রায়হানের অনুভূতিগুলো জানার পর থেকেই রেগে ছিল শুভ্র। তার মাঝে এই চিঠি, সবটা যেন শুভ্র নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। শুভ্র হিয়ার হাত আরো শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, বাধ্য না মানে? 1000 বার বাধ্য তুমি। আইনত তুমি আমার ওয়াইফ। ভুলে গেছ? হ্যাঁ, ভুলে গেছি। মনে রাখার মতন তো কিছু হয়নি। শুধু 3 বার কবুল বলেছি। কি বদলেছে আমার জীবনে? আগেও আমি একা ছিলাম, এখনো একাই আছি। বলতে বলতে হিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শুভ্র সে চোখের পানি দেখে নিজের রাগ কমিয়ে ছিটকে হিয়ার হাত ছেড়ে দিয়ে বলল, তোমাকে আমি আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমি তো আমার সে ভাবনার যোগ্যই না। যখন যোগ্য না, তাহলে রেখেছেন কেন আমাকে? ছেড়ে দিন। আর আপনার যোগ্য অনেকেই আছে। আমি না হয় নাই বা আপনার যোগ্য হলাম। প্রচুর অভিমান নিয়ে বলল হিয়া। ছাড়ব না তোমায়। এটাই তোমার শাস্তি। কড়া গলায় বলে বেরিয়ে গেল শুভ্র। হিয়া থমকে দাঁড়িয়ে রইল। লোকটা শুধু তাকে ভুল বুঝে গেল তা না, তাকে রীতিমতো তার মনটা ভেঙে দিয়ে গেল। থাক, শুভ্রের ভুল সে ভাঙাবে না। চোখ ছল ছল করে উঠল হিয়ার। সবাই কেন ভুল বুঝে তাকে? দুহাতে মুখ ঢেকে নিজের চোখের পানি আড়াল করল সে। শুভ্রের ঘরে কোনো অনুমতি না নিয়েই দিবা ঢুকে পড়ল। সে একা আসেনি, প্রভাও এসেছে, কিন্তু প্রভা রায়হানের সাথে নিচে গল্প করছে, এর ফাঁকে দিবা হিয়ার ঘরে আসে। সবটা জেনে এখন দিবার রাগে গা জ্বলছে। শুভ্র থমথমে দৃষ্টিতে দিবার দিকে তাকিয়ে রইল। দিবা ঘরে ঢুকেই কড়া গলায় বলল, কি বলেছেন আপনি হিয়াকে? দেখি একবার আমাকে বলুন। দিবার এমন কথা শুনে শুভ্র ভ্রু কুঁচকে ফেললেও বুঝতে পারছে দিবা হিয়ার পক্ষ নিতে এসেছে। শুভ্র থমথমে গলায় বলল, আমার পার্সোনাল ম্যাটারে আমি কারোর ইন্টারফেয়ার পছন্দ করি না। দিবা নিচে যাও। যাব না নিচে। আমি আপনার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করিনি। আপনি করেছেন আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার। যেই চিঠিটার জন্যে আমার বান্ধবীকে এত কথা শুনলেন, এইটা আমার। আমি ঘুরেছি ওই ছেলের পিছনে। যা বলার আমাকে বলুন। রাগী কণ্ঠে বলল দিবা। নিজের বান্ধবীকে বাঁচানোর জন্যে আর মিথ্যে বলতে হবে না। যাও, নিজের কাজে যাও। শুনুন, এত উদার আমি না। অন্যের দোষ আমি নিজের উপর নেই না, আর নিজের দোষ অন্যের উপর দেইও না। ওই ছেলেটাকে আমি চিঠি লিখেছি। আজ আমি কলেজে যাইনি, তাই হিয়াকে চিঠিটা দিয়েছে। আর ওই ছেলে লিখেছে না, ওর পিছনে ঘুরোঘুরি যেন বন্ধ করে দেই। এখন আমি আরো ঘুরব। দেখি সেই ছেলে কোথায় পালায়। ক্ষোভ নিয়ে বলল দিবা। শুভ্র ভ্রু কুঁচকে দিবার দিকে তাকিয়ে আছে। দিবা খুব চঞ্চল, সেটা শুভ্র জানে। তাহলে কি হিয়াকে সে ভুল বুঝেছে? চিঠির শুরুতে বা শেষে কোথাও কোনো সম্বোধন ছিল না। যেহেতু হিয়ার ঘরে পেয়েছে, তাই শুভ্র ধারণা করে নিয়েছে সেটা হিয়ার। সকালের রাগের কারণেই কি তার এমন মনে হয়েছে? সবটা চিন্তা করে শুভ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হিয়া আজ কলেজে গেল না, এমনকি নিজের রুম থেকেও বের হয়নি। শুভ্রের এমন আচরণ তাকে গভীরভাবে আঘাত করেছে। সে নিজেও জানে না শুভ্রের এই ব্যবহারে তার এত কষ্ট কেন হচ্ছে। বারবার শুধু সেদিনের কথা মনে পড়ছে, যেদিন শুভ্র তাকে ক্লিনিকে নিয়ে যায়। সেদিনের সেই শুভ্র কত আলাদা ছিল।
সেদিনের সেই রাগেও একটা ভালো লাগা খুঁজে পেয়েছিল হিয়া। তখন তাকে কোলে নেওয়ায় রাগ হয়েছিল, কিন্তু যতবার সেই ঘটনা মনে পড়েছে, অজানা ভালো লাগা তাকে আঁকড়ে ধরেছে। হঠাৎ কেন জানি সবকিছুই এখন তার কাছে অর্থহীন। হিয়া নিশ্চুপে বারান্দার এক কোণে বসে বাহিরে তাকিয়ে আছে। আকাশটা আজ পরিষ্কার। হিয়ার ইচ্ছে করছে ওই নীল আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায়। এই বিশাল আকাশ নিশ্চয়ই তাকে কষ্ট দিবে না। শুভ্রের প্রতিটি কথা সূচের মতন তার গায়ে বিঁধেছে, যার যন্ত্রণা হিয়া সহ্য করতে পারছে না। অসহ্য এই ব্যথা। ময়মনসিংহে ফিরে যেতে ইচ্ছে করছে হিয়ার। সেখানে জীবনটা এত জটিল ছিল না। জীবনের এত জটিলতায় কিছু অদৃশ্য ব্যথা আজ তাকে গ্রাস করেছে। শুভ্র নিজের ঘরে বিছানায় গা হেলিয়ে মাথার নিচে দুই হাত রেখে শুয়ে আছে। শুভ্র আসলে কেমন? এতটাই কি সে রাগী? সে নিজেও জানে না। আমরা অনেকেই নিজেদের অনুভূতি সম্পর্কে খুব সচেতন। কাকে আমাদের ভালো লাগে কিংবা কে আমাদের দুর্বলতা আমরা জানি। কিছু মানুষ থাকে ভিন্ন। এরা নিজেদের অনুভূতি সম্পর্কে কখনোই ভাবে না। শুভ্র সেই সব মানুষের মাঝে একজন। তবে আজ সে অন্যরকম এক অনুভূতির সন্ধান পেয়েছে। আজই সে অনুভূতি জন্মেছে এমন না, জন্মেছে অনেক আগেই, শুভ্র সেটা বুঝেনি কিংবা বুঝতে চেষ্টাও করেনি। হিয়ার নিজেকে এমনভাবে আড়ালে রাখাটা শুভ্র শান্ত মনকে অশান্ত করে তুলেছে। আজ ভার্সিটিতেও যায়নি সে। সকালে হিয়া শুভ্রের মুখোমুখি হয়েও নিশ্চুপে চলে গেছে। এক পলক তাকায়নি শুভ্রের দিকে। দীপা আজ আবার আসলো আর সঙ্গে প্রভাকেও নিয়ে আসলো। হিয়া কলেজে যায়নি, ফোনও ধরেনি। রীতিমতো চিন্তায় দিবা হিয়াদের বাড়ি এলো। শুভ্রকে প্রায় টেনে প্রভা নিচে নিয়ে এলো। রায়হান হঠাৎ একটা প্ল্যান করেছে। সেই জন্যেই প্রভা এত তড়িঘড়ি করে শুভ্রকে টেনে এনেছে। শুভ্র নিতান্ত অনিচ্ছায় নিচে এলেও হিয়াকে দেখে সে স্বাভাবিকভাবেই একটা সোফায় বসল। হিয়া শুভ্রের উপস্থিতি বুঝেও নিশ্চুপে অন্যদিকে তাকাল। ম্যারিকে কোলে নিয়ে দিবা হিয়ার কাঁধে মাথা রেখে বসে আছে। শুভ্রকে দেখে রায়হান বলল, আচ্ছা, তাহলে সবাই চলে এসেছে। তাহলে প্ল্যানটা বলি। মোহনা হাই তুলতে তুলতে বলল, তাড়াতাড়ি বল। আজ রাতে সবাই মিলে অ্যামিউজমেন্ট পার্কে গেলে কেমন হয়? হ্যাঁ, আমরা বড় হয়েছি, কিন্তু সবাই মিলে এইভাবে তো কখনো যাইনি। দিবা আগ্রহ নিয়ে বলল, অনেক মজা হবে। সবাই মিলে গেলে। আমার জামাইটা সাথে থাকলে ভালো হতো। ভয় পেলে আরাবের কানের সামনে চিৎকার করা যেত। মোহনার কথা শুনে সবাই হেসে উঠল, শুভ্র আর হিয়া বাদে। মোহনা হিয়ার এমন চুপচাপ থাকা দেখে বলল, কি ব্যাপার, তোমাকে কি শুভ্রের জিনে ধরেছে? এমন চুপচাপ কেন আজ? হিয়া তাও কোনো কথা বলল না। দীপা হিয়ার পক্ষে বলল, পৃথিবীতে কি জিনের অভাব পড়েছে? তোমার ভাইয়ের জিনেই কেন ধরতে যাবে? প্রভা রাগী চোখে তাকিয়ে বলল, বেশি কথা বলিস। প্রভার রাগ দিবা গায়ে মাখল না। রায়হান সবাইকে থামিয়ে বলল, আচ্ছা তাহলে সবাই যাচ্ছি তো? উত্তরে হিয়া না সূচক মাথা নাড়ল। রায়হান এগিয়ে এসে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কি মন খারাপ? হিয়া উত্তরে কিছু বলল না। রায়হান আবার বলল, এই স্ট্রবেরি, আমাদের সাথে চলো, মন ভালো হয়ে যাবে। শুভ্র ভ্রু কুঁচকে তাকাল। রায়হানকে এবার থামাতে হবে, কিন্তু তার আগে হিয়ার সাথে কথা বলা প্রয়োজন। কিন্তু হিয়া তো কাল থেকেই তাকে এড়িয়ে যাচ্ছে। হিয়ার প্রতি রায়হানের দুর্বলতা আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছে। প্রভা তাই সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, রায়হানের বুঝি হিয়াকে স্ট্রবেরির মতন লাগে? হিয়া সেই সব কথা কানে নিল না। রায়হান রহস্যময়ী হাসল।
শুভ্র রেগে উঠে চলে যেতে নিতেই প্রভা শুভ্রের হাত ধরে বসিয়ে রাখল আর বলল, প্লিজ উঠে গিয়ে মজাটা নষ্ট করবি না। মোহনা আবার বলল, কি ব্যাপার হিয়া? এত মন খারাপ কেন তোমার? হিয়া চুপ করে আছে এখনো। একবার শুধু আর চোখে শুভ্রের দিকে তাকিয়ে দেখল প্রভা শুভ্রের হাত ধরে আছে। হিয়া মোহনার দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়ল, মানে তার মন খারাপ নেই। দিবা বলল, ধুর, ওকে এত জিজ্ঞাসার কি আছে? আমি যাব মানে ও যাবে ফাইনাল। হিয়া কিছু বলার আগেই দিবা কড়া গলায় বলল, যা বলার বলে দিয়েছি। তুই যাচ্ছিস? এই আলোচনায় শুভ্রের কোনো ইন্টারেস্ট নেই, তবুও সে বসে আছে হিয়ার জন্যে। অ্যামিউজমেন্ট পার্ক যাবার ইচ্ছেও নেই, যাচ্ছে শুধু প্রভার জোড়াজুড়িতে আর রায়হানের আচরণে এত পরিবর্তন দেখে যাচ্ছে। অ্যামিউজমেন্ট পার্কে আজ অনেক ভিড়। আজ হঠাৎ এত ভিড়ের কারণটা প্রথমে ঠিক আন্দাজ করতে না পারলেও এখন ঠিক বুঝতে পারছে। হাতি আনা হয়েছে ভিতরে। সে হাতির পিঠে চড়তেই এত ভিড়। এমন জায়গায় হঠাৎ হাতি। রায়হান হিয়ার পাশে পাশে রয়েছে, শুভ্র সবার পিছনে। প্রভা হাত টেনেও শুভ্রকে সামনে নিয়ে আসতে পারল না। প্রচণ্ড মাথা ধরেছে তার। সামনে হাতিকে ঘিরে এক বিশাল ভিড়। হিয়া অন্যমনস্ক ছিল। হঠাৎ আশেপাশে তাকিয়ে দেখল ভিড়ের মাঝে সে একা। আশেপাশে কেউ নেই। বাড়ির সবাই ভিড় ঠেলে হাতিকে দেখতে ব্যস্ত, শুধু হিয়া অন্যমনস্ক থাকায় পিছে রয়ে গেল। এখন হিয়া ব্যতিব্যস্ত হয়ে সবাইকে খুঁজছে। শুভ্র চুপচাপ এগিয়ে এসে হিয়ার মুখ চেপে অন্যদিকে নিয়ে এলো। প্রথমে হিয়া ভয় ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের উপস্থিতি কিভাবে যেন টের পেয়ে শান্ত হয়ে যায় হিয়া। শুভ্র হিয়াকে অন্ধকার একটা জায়গায় নিয়ে এলো। পুরনো টিকিট কাউন্টার মনে হচ্ছে। বাহিরের হালকা আলোয় হিয়া শুধু শুভ্রের চেহারা দেখতে পাচ্ছে। শুভ্র হিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিতেই হিয়া সঙ্গে সঙ্গে রেগে পাশ কাটিয়ে চলে নিল। শুভ্র শক্ত করে হিয়ার হাত ধরে ফেলল। হিয়া শান্ত গলায় বলল, ছাড়ুন আমায়। আমাকে এইখানে এনেছেন কেন? বলেই নিজের হাত ছাড়াতে ছটফট করতে লাগল। হিয়াকে এমন ছটফট করতে দেখে শুভ্র হিয়াকে কোলে তুলে একটা টেবিলের উপর বসিয়ে দিতেই টেবিলটা নড়ে উঠল। টেবিলটা ভাঙ্গা ছিল, শুভ্র সেটা খেয়াল করেনি। আর কি বা করত সে? হিয়াকে আটকানোর একটাই উপায়। তবে টেবিলের এমন নড়ে উঠায় হিয়া আরো বেশি ভয় পেয়ে বলল, এই টেবিল ভাঙ্গা, আমি পড়ে যাব। নামান আমাকে। শুভ্র হিয়ার কোমর ধরে বলল, আমি আছি। শুভ্রের স্পর্শে সারা শরীরে শিহরণ বয়ে গেল হিয়ার। হিয়া জামার প্রান্তভাগ শক্ত করে ধরে আছে। হিয়ার অস্বস্তি হচ্ছে, শুভ্রের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার মূল কারণ। হিয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবার এইখানে তাকে কেন এনেছে? আবার বকবে তাকে, ভেবেই হিয়ার কান্না পেল। চোখ ছল ছল করে উঠল। হিয়ার চোখে পানি দেখে ভ্যাবাচেকা খেয়ে গেল শুভ্র। কিছুক্ষণ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে থেকে শুভ্র খুব নরম গলায় জিজ্ঞেস করল, কাঁদছ কেন তুমি? আমি তো কিছুই বলিনি। হিয়া বাচ্চাদের মতন চোখের পানি মুছতে মুছতে বলল, বলতে বাকি রেখেছেন কি? আপনি তো সবসময়ই আমাকে বকেন। আবার কি করেছি আমি? কেন তুলে এনেছেন? শুভ্র পলকহীন দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। তারপর পকেট থেকে একটা রুমাল বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, চোখের পানি মুছ। তোমাকে আর বকব না। আপনার রুমাল আমি নিব না। বলেই হিয়া ওড়নার প্রান্তভাগ দিয়ে চোখের পানি মুছে আবার মাথা নুইয়ে রাখল। শুভ্রের হঠাৎ খুব মায়া হল হিয়াকে দেখে। শুভ্র দূরত্ব কমিয়ে আরেকটু কাছে এসে বলল, সরি। সরি শব্দটা হিয়ার কানে পৌঁছাতেই হিয়া হকচকিয়ে তাকাল।
তাকাতেই বুঝল শুভ্র তার একদম কাছে। হিয়ার বিস্ময় কাটছে না। চোখ মুখে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি বললেন? হিয়ার চোখে মুখে এত বিস্ময় দেখে শুভ্র ভ্রু কুঁচকে বলল, কিছু না। কিছু না মানে? আমি যে শুনলাম আপনি সরি বললেন। তাহলে আমি কি ভুল শুনলাম? শুভ্রের দিকে তাকিয়ে বলল হিয়া। শুভ্র এমন পরিস্থিতির মুখোমুখি আর হয়নি। শুভ্র ভীষণ অপ্রস্তুত হয়ে তাকালো হিয়ার দিকে। তারপর শুভ্র হিয়াকে ছেড়ে দিয়ে দাঁড়াতেই টেবিলটা আবার কেঁপে উঠল। হিয়া ভয়ে শুভ্রের হাত ধরে ফেলল। তারপর চেঁচিয়ে বলল, আমাকে এইখানে বসিয়ে দিয়ে কি মেরে ফেলতে চাইছেন? আমি পড়ে যাব তো। শুভ্র দ্বিতীয়বারের মতন এগিয়ে এসে হিয়ার কোমর ধরতেই হিয়া কেঁপে উঠল। হিয়ার এমন কেঁপে উঠা দেখে শুভ্র চোখে হাসল। সে হাসি দেখে হিয়া অনেক হকচকিয়ে রইল। তারপর শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, রায়হানকে কি তোমার পছন্দ? সরল মনে শুধু হিয়ার অনুভূতি সম্পর্কে জানার জন্যে শুভ্র প্রশ্নটা করলেও হিয়া ভরকে গেল। আমার ওনাকে পছন্দ মানে? আপনি আবার আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা ভাবছেন। আমি এইখানে থাকব না। ছাড়ুন আমাকে। বলেই হিয়া তড়িঘড়ি করে শুভ্রের হাত ছাড়াতে চেষ্টা করল, যার কারণে টেবিলটা অস্বাভাবিকভাবে নড়ছে। শুভ্র হালকা ধমকের সুরে বলল, নড়ছ কেন? পড়ে যাবা তো। পড়ে গেলে পড়ে যাব। আমি এইখানে থাকব না। আমাকে আপনি কি মনে করেন? ভীষণ রেগে গিয়ে বলল হিয়া। আমি কোনো সন্দেহ থেকে তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, তোমাকে শুধু একটা প্রশ্ন করছি। উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি? কথাটা শুভ্র গলা উঁচু না করেই বলল। কিন্তু হিয়া তাতেও রেগে গিয়ে বলল, বলবো না আমি। শুভ্র বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, তার মানে তোমার ওকে অনেক পছন্দ। আমার যাকেই পছন্দ হোক না কেন তাতে আপনার কি? কটমট করে তাকিয়ে বলল হিয়া। আমার কিছু না। বাবা জানতে চাইল তাই জিজ্ঞেস করলাম। এতটুকু বলতেই হিয়া হকচকিয়ে তাকাল। বাবা জানতে চাইল মানে? রীতিমতো ভয়ার্ত চোখে তাকাল হিয়া। আমি কিভাবে জানব? আচ্ছা বলতে লজ্জা হলে থাক, আমি বলে দিব যে তোমার অনেক পছন্দ হয়েছে রায়হানকে। শুভ্র হিয়ার মুখ থেকে কথা বের করতেই মিথ্যেটা বলল। হিয়া রীতিমতো চেঁচিয়ে বলল, না, একদম না। আমি মোটেও ওনাকে পছন্দ করি না। একদম আজে বাজে কথা ছড়াবেন না। আর আপনি আমাকে এইখানে এনেছেন কেন? যেই জন্যে এনেছি সেটা হয়ে গেছে, এইবার নামো এইখান থেকে। বলে হিয়াকে নামিয়ে দিবে এমন সময়ে কিছুর বিকট আওয়াজে হিয়ার সামনে আরও কিছু ঝুঁকে সামনে তাকাল। শুভ্র ঘাড় ঘুরিয়ে পিছনে দরজার দিকে তাকাল। কেউ নেই, তাহলে কিসের শব্দ হল? শুভ্র ঘাড় ফিরিয়ে হিয়ার দিকে তাকাতেই দেখল হিয়া শুভ্রের একদম কাছে। শুভ্রের মনে দুষ্ট একটা ইচ্ছে জাগতেই শুভ্র হিয়ার কোমরে থেকে হাতটা হালকা সরিয়ে আনল। হিয়া ব্যালেন্স হারিয়ে আরও সামনে ঝুঁকে আসতেই শুভ্রের সাথে হিয়ার ঠোঁট মিলে গেল। হিয়ার কাছে পুরো বিষয়টা অপ্রত্যাশিত হলেও শুভ্রের কাছে এটাই প্রত্যাশিত ছিল। চলবে।